পরিস্থিতি উত্তপ্ত করার জন্য এই বিষয়টি করা হয়েছে এবং সরকারকে উত্তপ্ত না করার জন্য এবং সরকারকে সুযোগই দেওয়া হচ্ছে না আসলে এই কাজ করার জন্য। আপনি আসলে বক্তব্য কিভাবে দেখছেন? দেখেন, আমরা যে বারবার যেটা বলি, আমাদের যে মূল ফাইটটা, আমাদের তো কোনো ব্যক্তি কিংবা কোনো দলের বিরুদ্ধে ফাইট না। আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ফাইট করেছিলাম। ফ্যাসিস্ট শক্তিকে আমরা হটিয়েছি। পাশাপাশি আমরা বলেছি আমাদের একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যেটা, সেটার বিরুদ্ধে আমাদের ফাইট। এখন যে ব্যবস্থার পক্ষে থাকবে তাদের বিরুদ্ধেও আমাদের ফাইট। এই যে ধরেন মনিয়াপ্পা যে কথাগুলো বললেন না, আপনি একটু খেয়াল করে দেখেন, স্মরণ করে, ইভেন মনিয়াপ্পা নিজে যদি ধরেন মনে করেন একটু স্মরণ করে দেখেন, একই ধরনের কথা আওয়ামী লীগের নেতারা বলতেন। চুপ করো তো, ধরেন না ধরেন হরতাল অবরোধের আগের দিন বিএনপির নেতাকর্মীরা বাসায় ঘুমাতে পারতো, ধরে নিয়ে যাইতো না? ওইখানে তো একই, যে তারা যাতে আসলে বিশৃঙ্খলার চেষ্টা করতে না পারে, পরিস্থিতিকে খারাপ করতে না পারে, এই জন্য তাদেরকে আটক রাখা হতো। আর যেহেতু তারা বড় দল, বেশি শক্তি, এই জন্য তাদেরকে 2-3 মাস আটক রাখা হইতো। যা পরিস্থিতি ঠান্ডা হলে পরে কিন্তু আবার ছেড়ে দেওয়া হইতো। তাহলে একই তো রকম হইলো। শান্তিপূর্ণ প্রতিবাদে আপনি কোনোভাবে কোনো ইয়েতে আপনি আটক করতে পারবেন না, খুব সিম্পল। এবং মানে কে বিশৃঙ্খলা তৈরি করবে, কে অশান্তি তৈরি করবে, এইটা বোঝার জন্য যথেষ্ট কায়দা আছে, সমস্ত কায়দা আছে। এই ধরনের 5টা 7টা 10টা ছেলে 20টা ছেলে গিয়ে আপনার ধরেন একটা বিরাট অশান্তি তৈরি করে ফেলবে, এরকম পরিস্থিতি বাংলাদেশের নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই যে পুরনো প্রশাসন, ওই যে পুরনো পুলিশ, ওই পুলিশ হচ্ছে গিয়ে ধরেন একবারই হয়তো বা করতেছে, অথবা ওইখানকার কোনো নেতা নির্দেশ দিয়েছে, ফোন দেয় এদেরকে নামতে দিবা না, ধরে ফেলছে। কারণ কাঠামোটা পুরনো। পুলিশ চলে হচ্ছে গিয়ে স্থানীয় নেতাদের কথায়, কিংবা ধরেন এমপির যে ধরেন পিএস থাকে, কিংবা এমপির যারা লোক থাকে, তারা ফোন দিলেই ধরেন পুলিশ দৌড়ের উপরে থাকে। তো এই যে পুলিশকে যে স্বাধীনভাবে আপনি কাজ করতে দিবেন না, আবার স্বাধীনভাবে মানে এটা না সে স্বাধীনভাবে জুলুম করবে, তা না, তাকে আপনি একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে দিবেন না। পুলিশ সংস্কার তো পুলিশের লোকজন চেয়েছিল গণঅভ্যুত্থানের পরে, সেটা তো হয় নাই। তো পুলিশ তো এখন ধরেন আবার সে আস্তে আস্তে দলীয় বাহিনীতে পরিণত হবে। আমরা বারবার গত 50 বছর ধরে আমরা যেটা দেখেছি। তো এইগুলো ধরেন মানে আমাদের জায়গাটা হচ্ছে যে আপনাকে এই গণতান্ত্রিক স্পেসটা রাখতে হবে এবং এই কাঠামোগত সংস্কারগুলো করতে হবে। এইটা ছাড়া বাংলাদেশকে আপনি যত ভালো কথাই বলেন ওই জায়গায় নিতে পারবেন না। আপা বলছে 133টা অধ্যাদেশের মধ্যে ধরেন অনেকগুলো তারা পরিবর্তন করছে, যেগুলো তাদের পক্ষে গেছে, যেগুলো আসলে খুব ইনসিগনিফিকেন্ট ইন আসপেক্ট অফ রিফর্ম, সেগুলো নিয়ে তারা আপত্তি করেনি। যেগুলো বাতিল করেছে, আপনি যদি সেগুলোর লিস্টটা দেখেন, সবগুলো রিফর্মের সাথে সংশ্লিষ্ট, একটাও করে নাই যেগুলো রিফর্মের সাথে সংশ্লিষ্ট। এই যে ধরেন সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন, গুম অধ্যাদেশ, এই ধরনের যে ইয়েগুলো আছে, একটাও করে নাই। আচ্ছা, আর গণভোটের প্রশ্ন যেটা বললেন যে গণভোট আমরা চাইছি, গণভোট আসলে আমরা চাই না, আমরা গণপরিষদ চাইছিলাম। গণভোট যেটা চেয়েছেন এবং যেটা আদায় করে নিতে পেরেছেন, কারণ ওনাদের ক্ষমতা এবং শক্তি বেশি, গায়ের জোর দিয়ে, সেটা সালাউদ্দিন আহমেদ সাহেব নিজে বলেছিলেন। এগুলো ঐক্যমত্য কমিশনের রেকর্ড আছে, ভিডিও আছে, এবং উনি এটার পক্ষে উনি আমাদেরকে যুক্তি দেখিয়েছিলেন। উনি যেহেতু এখানে যথেষ্ট বোদ্ধা মানুষ, যে গণভোটের মধ্য দিয়ে কীভাবে জনগণের কনস্টিটিউন্ট পাওয়ার অ্যাপ্লাই হবে এবং সেটার মধ্য দিয়ে কীভাবে পরবর্তী পার্লামেন্ট এটা করতে বাধ্য থাকবে, এটা উনিই বলেছিলেন, এটা ওনার বক্তব্য আছে। আচ্ছা, এবং এই গণভোটের পক্ষে ইভেন বর্তমান প্রধানমন্ত্রী একাধিক জায়গাতে হ্যাঁ ভোট চেয়েছেন। কি জন্য চেয়েছিলেন? হ্যাঁ ভোট চেয়েছেন কি আগের রাষ্ট্র রাখার জন্য? নিশ্চয়ই না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার মানে হচ্ছে যে আপনি যখন হ্যাঁ ভোট চাইলেন, তার মানে একটা নতুন কিছু আপনি করতে চাইছেন, একটা পরিবর্তন করতে চাইছেন, সেইটাকে আবার পরে গিয়ে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব আবার এটাকে নাল করে দিলেন। বলেন যে আমরা তখন আসলে সংস্কারের জন্য রাজি হয়েছিলাম, কারণ আমরা নির্বাচন চাচ্ছিলাম। তার মানে বিএনপির ইন্টেনশনটা এটার মধ্য দিয়ে পরিষ্কার, যে ওনারা নির্বাচন শুধু চাচ্ছিলেন। বাংলাদেশের যে ধরেন এই যে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, এত রক্তপাত, এত আত্মত্যাগ, এটার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা চাইছিলাম সংস্কারের মধ্য দিয়ে, সেইগুলো আসলে ওনারা চান না। ওনারা শুধু নির্বাচন চান এবং নির্বাচনের পরে ক্ষমতা চান। এবং কেন চান? কারণ যাতে করে সমস্ত দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া যায়, এবং বিধানে না থাকলেও ধরেন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে অন্য সকল কর্ম সম্পর্ক এবং সাংগঠনিক সম্পর্ক পরিত্যাগ করে আপনি এই পদে আসবেন। ধরে নিলাম তারা খুব যোগ্য লোক, ওই প্রশ্নে আমি গেলামই না। যেহেতু ধরেন মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পুরনো কালচার কি, পুরনো কালচার, আপনি রাজনীতি করছেন, আপনি ধরেন আমি রাজনীতি করতেছি, আমি দীর্ঘ ধরেন ত্যাগ স্বীকার করবো, এখন ধরেন আমার যোগ্যতা না থাকলেও আমার ধরেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির চেয়ারম্যান বানায় দিবে, অথচ আমি জীবনেও ধরেন মনে করেন যে ওই কি বলে যে কম্পাউন্ডারও ছিলাম না। হ্যাঁ, এইটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এইভাবে বোঝে আর কি। তো কিন্তু যেটা বলা হচ্ছে ইয়ে দিয়ে 17 জন অন্তত বিএনপির বড় নেতা যাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দলের পদ এখনো তারা ছাড়েননি। একেবারে দলের কেন্দ্রীয় কমিটির লোকেরা আছেন, বিএনপির
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ওনাকে বোধহয় বন শিল্প কি যেন একটা কর্পোরেশনে ধরেন ওনাকে প্রধান বানানো হয়েছে, কিন্তু উনি এখনও বিএনপির বন ও পরিবেশ সম্পাদক আছেন। এরকম 17 জন, আমি গত 2 দিন আগে একটা রিপোর্ট দেখলাম। এইটার কারণে ওনারা এটা চাইছিলেন। আরও চাইছেন কি, ধরেন এক নেতা পুরো বিভাগের তুলনায় তার উপজেলায় বেশি বরাদ্দ নিয়ে গেছে, এবং যেহেতু উনি বিএনপির নেতা এবং বিরাট পাওয়ারফুল, কারণ ওনাকে সালাউদ্দিন আহমেদ বলছে উনি সবচেয়ে পাওয়ারফুল, মীর শাহ আলম, উনি ইউনিয়নের নাম নিজের মেয়েদের নামে করে ফেলছেন। পরে অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ওইটা বন্ধ হয়েছে। আচ্ছা, তারপরে ধরেন গণতন্ত্র কীভাবে আসতেছে, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 দিন আগে দোহাটেক নামে একটা কোম্পানির খবর, মানে কোম্পানির কার্যক্রম নিউজ করতে গেছিল একটা মিডিয়া, আপনাদের মধ্যে একটা টেলিভিশন মিডিয়া স্টার নিউজ। ওইখানে ওই কি বলে রিপোর্টারকে একজন এমপি ফোন দিয়ে ধমকাইছে, এই তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা, এই দোহাটেক হচ্ছে এটুআই যে প্রজেক্ট, যেই প্রজেক্ট দিয়ে এখানে ডিজিটাল বাংলাদেশের নামে বিরাট একটা লুটপাটের বাংলাদেশের মেকানিজম তৈরি করা হয়েছিল, তাদের অন্যতম একটা সংশ্লিষ্ট গোষ্ঠী হচ্ছে এই দোহাটেক। এই দোহাটেক হচ্ছে সরাসরি সালমান এফ রহমানের সাথে সংশ্লিষ্ট। এখানে আবার আর একটা মজা আছে, সালমান এফ রহমান আবার হচ্ছে গিয়া এই যে বিএনপির যিনি এমপি, যিনি ধমকটা দিয়েছেন, সম্ভবত ওনার খালু হয়। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কিন্তু একটা ব্যয়তন্ত্র আছে, ঠিক আছে, এদের নিজেদের মধ্যে একটা আত্মীয়তা থাকে, কিন্তু দুই দল করে, কারণ এই দল থাকলে ওরা সুবিধা দিবে। শুধু আওয়ামী লীগ বিএনপি নেই, এটা আমার মনে সব রাজনৈতিক দলের সঙ্গে সবার সাথে এরকম আছে কিনা আমি জানি না, কিন্তু এরাই যেহেতু ক্ষমতায় ছিল, আমি এদেরকে নিয়ে কথা বলি, আমি ক্ষমতাসীনদেরকে নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। তো সেই জায়গা থেকে ধরেন আছে হয়তো এনসিপি আর জামাত যেমন বাবার সন্তান না ওটা মুখের কথা না, একেবারে সরাসরি ধরেন এখনকার যিনি ধরেন জ্বালানি মন্ত্রী, যে ব্যর্থ মন্ত্রী সরাই দিছে, তাকে আবার প্রমোশন দিছে, উনি হইতেছে শেখ হাসিনার ব্যয়তন্ত্রের একদম ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এরকম বহু ব্যয় আছে আর কি। তো এই ধরেন ওই খালুর কোম্পানি রক্ষা করার জন্য হুম্মাম কাদের চৌধুরী ফোন দিয়ে আপনার ধরেন ধমকাইছে ওই রিপোর্টারকে। গণমাধ্যমের স্বাধীনতাও কিন্তু হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কি বলে, যে যেহেতু ওনারা বিরাট কি বলে যে 2/3 মেজরিটি পেয়ে এসেছেন, তা এখন ধরেন মনে করেন ওনাদের ছেলেরা সব যোগ্য হয়ে গেছে, সবাই ক্রিকেট বোর্ডে গেছে। ক্রিকেট বোর্ড তো শেষ, এখন কি হবে তাহলে? ক্রিকেট বোর্ড শেষ হওয়ার পরে এখন ধরেন জাপানি প্রজেক্টের 40,000 কোটি টাকার বিনিয়োগ আনতেছেন ইয়ে সাহেব, কি বলে, সালাউদ্দিন সাহেবের ছেলে। উনিও নাকি খুব যোগ্য মানুষ, কিন্তু ওনার কোম্পানি জীবনে 1 টাকারও কাজ করে নাই। আচ্ছা, যে কোম্পানি আনতেছেন সেই কোম্পানি এখানে 20 সাল থেকে ঘুরতেছে, যাকে বাতিল করা হয়েছে, সেই কোম্পানিকে উনি আনতেছেন, সেটা নাকি আলাদা করে উনি নতুন করে আনতেছেন, এইভাবে দাবি করা হচ্ছে। হ্যাঁ, এবং এফডিআই কি এটা নাকি আমরা বুঝি না, ওনারা সব বোঝেন, যেহেতু উনি মন্ত্রীর ছেলে, বিরাট বড় ক্ষমতাশীল মানুষের ছেলে, উনি সব বোঝেন, আমরা কিছুই বুঝি না। ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এটা নাকি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও নয়, এবং এখানে নাকি কোনো রাজনৈতিক প্রভাবও নাই। অদ্ভুত ব্যাপার, রাজনৈতিক প্রভাব এখন আমাদেরকে নতুন করে শিখতে হবে। আমার মতে উনি নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ান, ওনার আসলে রাজনৈতিক প্রভাব এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে একটা ক্লাস নেওয়া উচিত, আলাদা কোর্স চালু করা উচিত। সেটা আমরা সবাই পড়তে গেলাম এখানে, যে আমরা শিখলাম কীভাবে রাজনৈতিক প্রভাব হয় না, কীভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, ঠিক আছে। 40,000 কোটি টাকার প্রজেক্ট করতেছেন, 2,000 কোটি টাকা কমিশন নিয়ে যাইতেছেন, আর রাজনৈতিক প্রভাব হচ্ছে না, আমরা বসে বসে এখানে আঙুল চুষতেছি, আমরা এগুলো কিছুই বুঝি না। এটা তো হয় না। এটা কেন আসলে এই ঘটনাগুলো ঘটতেছে, এগুলো হচ্ছে আউটকাম। আপনি ওই সিস্টেমটা রাখলে আউটকামটা এটাই হবে। ওই সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনি একটা গণতান্ত্রিক সংস্কার না করবেন, এই মন্ত্রীদেরকে, এই এমপিদেরকে, এই যে ধরেন প্রধান, কারণ তাদের পেছনে ভাই রাষ্ট্রের পয়সা খরচ হয়তো, এটা তো এমনি না। আপনি যখন রাষ্ট্রের পয়সার সুযোগ সুবিধা নেবেন, আপনার জবাবদিহিতা থাকবে। আপনি এখানে রাজা বাচ্চা না, আপনি হচ্ছে জনগণের সেবা করার জন্য আসছেন, এবং সেবা মানে হচ্ছে আপনি যা করবেন সেটার জবাবদিহিতা লাগবে। জবাবদিহিতা কি? আমি প্রতিদিন রাস্তায় নেমে তার সাথে চিল্লাচিল্লি করবো? পৃথিবীতে এটা কোথাও আছে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে? তাহলে সেখানে জবাবদিহিতা আছে কিনা? আছে কিভাবে? সেখানে প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে জবাবদিহিতা তৈরি করার জন্য। সেই প্রতিষ্ঠানগুলো সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট আমলে, একটা প্রতিষ্ঠান সংস্কার হয়নি। সর্বশেষ কথাটা বলি, এই যে প্রতিষ্ঠান ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে দুর্নীতি দমন কমিশন। 6 মাস এখানে কোনো কমিশন ছিল না, এখন দুর্নীতি দমন কমিশনে একজন নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যিনি নাকি কোর্টের বিচারপতি। বিএনপি পন্থী আইনজীবীরা গতকালকে দেখলাম ফেসবুকে লিখে ভাষায় ফেলছে, এই লোক নাকি বিশ্ব দুর্নীতিবাজ। এটা বিশ্ব দুর্নীতিবাজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বানানো হচ্ছে। তাহলে বোধহয় উনি ভালোভাবে বোঝো, যে ধরেন আমরা বাংলা সিনেমায় দেখছি না, যে মাস্তানকে ট্যাকেল করার জন্য একটা মাস্তান পুলিশ অফিসার লাগবে, তাহলে ও বুঝবে মাস্তানরা কিভাবে কাজ করে। তাহলে দুর্নীতিবাজ বুঝবে যে দুর্নীতি কিভাবে হয়, সে ভালোভাবে দমন করতে পারবে। এটাই সম্ভবত প্ল্যান। আমাকেও বলছে শেষ করতে হবে, শেষ করার প্ল্যান। আপা, আমি আপনার কাছে যেতে পারছি না, আপনি কি খুব সংক্ষেপে কিছু বলবেন? সংক্ষেপে বলার মধ্যে কিছুই বলবো না। আমি ফরিদের উত্তরোত্তর
আমি মানে কি বলবো এটাকে, ও মঙ্গল বা বেশ সাফল্য। ঠান্ডা মাথায় কথা বলতো, এখন দেখি উত্তেজনা যে বাড়ছে ফরিদের, সেটাই মনে হয় যে সরকারকে তারা ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তো সরকারকে আমরাও দেখতে চাই, আমরা চাই ফরিদদের সামনে অনেক সময় আছে, এইসব ভুলভাল অনেক কিছু না বলে আমি শুধু একটা জায়গায় বলতে চাই, ফরিদ যদি কোনোখান থেকে কোনো কাজ নিয়ে আসতো, সেইখানে যদি ফরিদ যদি কোনো কমিশনও নিত, বাংলাদেশে যদি কাজ হতো, আমি তো ফরিদকে এক ধরনের ধন্যবাদই দিতাম। যে কাজটা আসেই নাই, যে কাজটা এখনো নেওয়াই হয় নাই, যে কাজটা নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশে যদি বাইরের কেউ 40,000 কোটি টাকা যদি ইনভেস্ট করে, টাকাটা তো আর তুলে নিয়ে যেতে পারবে না, সেটা তো এই দেশের উপকার হবে। সালাউদ্দিন সাহেবের ছেলেকে নিয়ে এত হুলুস্থুল কাণ্ড তারা করছে, সে কিন্তু এখনো কোনো কিছুই নেয়ও নাই, কিছুই নেই, এবং ওই কোম্পানিটার সঙ্গে আলোচনা হচ্ছে যে এই দেশে কাজটা করবে কিনা। তারপরে তো আসবে কে কাজটা করবে, কে করাবে, টেন্ডার জি, হবে, কত আপা, কিছু হবে। সামনে আমি বুঝি যে না আমরা যে স্পষ্ট হবে। কোনো কিছু শুরু না হতেই তারা শেষ করে দেয় কেন? এই দেশের কি মঙ্গল তারা চায় না? একটি ওই যে পুরাতন আশঙ্কার জায়গা থেকে হয়তো তাদের ওই জায়গাটা আশঙ্কিত রয়েই গেছে এখনো।